সায়েন্স ল্যাবে আন্দোলন করতে গিয়ে শেষ মুহূর্তে যেদিন হেলিকপ্টারে করে এদিকে টিয়ার শেল এবং গুলি ছুড়লো ওই দিন আমরা সায়েন্স ল্যাবে ছিলাম এবং ঢাকা কলেজের অসংখ্য শিক্ষার্থী ছিল সহ শুধু ঢাকা কলেজ না, আমি মনে করি জুলাই আন্দোলন একটি গণ আন্দোলন, এখানে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। আপনারা জানেন পরবর্তীতে যখন উপর থেকে হেলিকপ্টার থেকে টিয়ার শেল এবং গুলি ছোড়া হয় তখন আমরা ছত্রভঙ্গ হয়ে যাই এবং আমরা অবস্থান নেই আপনার গ্রিন রোডের ভিতরে। তখন ওইখানে যেহেতু সাবেক যে স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রী তার বাসা ছিল এবং তার বাসা কাছাকাছি যখন আমরা অবস্থান নেই সেইখান থেকে মুহুর্মুহু গুলি ছোড়া হয় এবং সেদিন ল্যাবেডের সামনে ওখানে ল্যাবেডের যারা পানি দিত পানিওয়ালা একটা ছেলে মারা যায় এবং পরবর্তীতে আমরা আরও যখন পিছনে চলে যাই তখন ওইখানে গ্রিন রোডে বেবজা নামক একটি প্রতিষ্ঠান আছে, ওই বেবজার সামনে যে ধানমন্ডি পুলিশ থানা রয়েছে থানার ওখান থেকে গুলি করতে থাকে এবং আমি তখন স্লোগান দিতেছিলাম যে এখনই নিপাত যাক। তখন আমার সামনেই দুটো ছেলে অত্যন্ত ছোট বয়স, তাদের দেখলাম যে মাথায় গুলি আসলো এখানে এবং গুলি খেয়ে তারা পড়ে গেল। পরবর্তী তাদেরকে ওইখান থেকে বিভিন্ন হসপিটালে নিয়ে যায় কিন্তু পরবর্তীতে তাদের আর কোনো খোঁজ মেলে না, হয়তোবা বেয়ারিশ লাশ হিসেবেই তাদেরকে কোথাও দাফন করা হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা সায়েন্স ল্যাব এদিক থেকে আন্দোলন করে এলিফ্যান্ট রোড হয়ে শাহবাগে গেলাম। শাহবাগে জড়ো হওয়ার পরে সেখান থেকে শুনলাম যে আপনার মেট্রো রেলের যে উপর থেকে অর্থাৎ ফার্মগেট, তারপরে কারওয়ান বাজার, তারপরে বাংলা মোটর, ওইখান থেকে মেট্রো রেলের উপরে অস্ত্রধারী সন্ত্রাসী ছিল আওয়ামী লীগের, ওখান থেকে গুলি করতেছে এবং একটু পরপরই রিক্সায় তারপরে ভ্যানে করে বিভিন্ন আহত মানুষ তাদের রক্তাক্ত লাশ নিয়ে আসতেছে। তখন আমি সন্ধ্যার আগে বিকাল 5টার সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে বসা, তখন দেখলাম যে রিক্সায় করে একটা লাশ নিয়ে যাচ্ছে এবং তার শরীর থেকে রক্ত ঝরছে রিক্সা থেকে। তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ওইখানে যে মাঝখানে রাস্তা ডিভাইডার ছিল সেখানে বসে পড়লাম এবং বারবার বসে আকাশের দিকে তাকাতেছিলাম এবং মনে মনে এটা বলতেছিলাম যে আল্লাহ, আমাদের যেটা করণীয় ছিল এই আন্দোলনে সাধারণ মানুষের ছাত্রদের, তারা তো আমরা সর্বোচ্চটা দিয়েছি, এখন এই আন্দোলন সফল হওয়ার পিছনে একমাত্র আপনার রহমত দরকার, আপনার রহমত ছাড়া আমাদের কিছুই দেওয়ার নেই, আমরা অসহায়, আপনি আমাদেরকে সহায়তা দান করুন, আমাদের উপরে এই আন্দোলনে আপনার রহমত দান করুন। ইন্টারনেট বন্ধ করার পরে আন্দোলন অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তখন আমরা যারা ছাত্রদল করতাম, বিরোধী মতের ছাত্র সংগঠনে যুক্ত, আমরা এমনিতেও তো নর্মাল মোবাইল ফোন ইউজ করতে পারতাম না। তখন ইন্টারনেট বন্ধ করার সময় আমরা মোবাইল ফোন নেই এবং রেগুলার যে আমাদের নাম্বার সেই নাম্বার ইউজ না করে আমরা দেখা যায় যে নতুন নতুন সিম ইউজ করি এবং তার মাধ্যমে যেখানে আমরা থাকতাম, বাসায় তো আমরা শহরে থাকতে পারতাম না, যেখানে আমরা থাকতাম সেখানে গিয়ে মোবাইল সিম তার থেকে অনেক দূরে গিয়ে সিম অন করে সেখানে আমাদের তৎকালীন যারা দায়িত্ব ছিল তাদের আমাকে দিকশোনা দিত। এবং এর সাথে আরেকটু বলতে চাই যে এই আন্দোলনে 19শে জুলাই ঢাকা কলেজের আমাদের স্নেহের ছোট ভাই, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক কমিটির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং বর্তমানে আহ্বায়ক কমিটির সদস্য, ঢাকা কলেজের 19-20 সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান গুলিবিদ্ধ হয় এবং গুলিবিদ্ধ হওয়ার পরে তার একটা পাও প্রায় কেটে ফেলার অতিক্রম হয়। এখন পর্যন্ত তাকে 27 বার অপারেশন করা হয়েছে। বর্তমানে 1 বছর পর্যন্ত সে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন, এখন পর্যন্ত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। আমরা জানি না যে আসো সে কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে কিনা। যদি আমাদের প্রাপ্তি বলতে হয় তাহলে 1 বছরে আমাদের যে আশাকাঙ্ক্ষা ছিল সেটিতেও কখনোই পূরণ হয় না এবং আমি মনে করি যে সফলতা বা আমাদের যে আশাকাঙ্ক্ষা সেটি পূরণ হওয়ার জন্য আরও বেশি সময় লাগবে। কিন্তু এই সরকার বা যারা এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের প্রধান যে ভূমিকা কাজ হওয়া ছিল যে যারা আমাদের জুলাই শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া, যারা আহত হয়েছে তাদেরকে সঠিক চিকিৎসা ব্যবস্থা করা, যারা ছাত্র উপদেষ্টা রয়েছে তাহলে তাদের কাজ কি, তাদের তো প্রথম প্রায়োরিটি হওয়া ছিল যে সকল ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া, যারা আহত হয়েছে তাদেরকে খোঁজখবর নেওয়া। এবং আরেকটি কথা হলো যে বিচার তো প্রলম্বিত হচ্ছে। আপনি জানেন যে ইংলিশে একটি কথা আছে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, অর্থাৎ যখন আপনি ন্যায় বিচার থেকে প্রলম্বিত হবেন তখন ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন। কাজে আজকে 1 বছর হয়ে গেল, 1 বছরের ভিতরে আমাদের উন্নয়ন দৃশ্যমান কোনো বিচার হয়নি। এখন পর্যন্ত একটি জুলাই আগস্ট যে প্রকাশ্য দিবালোকে গুলি করে পাখির মতো মানুষ মেরেছে তাদের কি কোনো বিচার হয়েছে? আমি মনে করি এই বিচার প্রক্রিয়াকে আরও বেশি ত্বরান্বিত করা উচিত। আমাদের ট্রাইব্যুনাল একটি জায়গায় 2টি হয়েছে, 2টি কেন? যদি আরও বেশি প্রয়োজন হয় তাহলে 5টি ট্রাইব্যুনাল করেও যারা এর সাথে জড়িত ছিল স্বৈরাচারের দোসররা সবাই তো বাইরে চলে যেতে পারেনি, যারা দেশের ভিতরে আছে এখনও অনেকে গ্রেপ্তার হয়নি, তারা কেন গ্রেপ্তার হচ্ছে না? আজকে যারা গত 17 বছরে ফ্যাসিবাদী স্বৈরাচারের যারা আখ্যায়িত ছিল, যারা মেইন স্টেক হোল্ডার ছিল, যারা বড় বড় গুন্ডা পান্ডা ছিল, সন্ত্রাসী ছিল, তারা তো এখনও দেশের ভিতরে ঘুরে বেড়াচ্ছে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিচ্ছে। তাহলে আইনশৃঙ্খলা বাহিনী কী করছে? তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত এবং যত দ্রুততার সহিত সম্ভব তাদেরকে বিচার করা উচিত। আমাদের মতো অনেক তরুণ যারা আমরা বর্তমানে যে বাংলাদেশের 12.5 কোটি ভোটার, তার প্রায় 3.5 কোটির মতো ভোটার নতুন। আমি 2018 সালের নির্বাচনের আগে ভোটার হয়েছি কিন্তু এখন পর্যন্ত জাতীয় নির্বাচনে ভোট দিতে পারিনি। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আমরা চাই একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, সেই ইলেকশনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারাই দেশের কার্যক্রম পরিচালনা করবে।
বা 5ই আগস্ট হওয়ার পিছনে বিএনপির যে ভূমিকা, তারেক রহমানের যে ভূমিকা, একবারও কিন্তু বিএনপি সেগুলো স্বীকার করে, মানে বিএনপি তা নিয়ে ক্রেডিটের রাজনীতি করছে না। বিএনপি চাচ্ছে যাতে এই 5ই আগস্টের যে মূল্যবোধ, 5ই আগস্টের যে আকাঙ্ক্ষা, এটি বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক। কারণ আমি বিশ্বাস করি এই আন্দোলন সফল হওয়ার পিছনে বাংলাদেশের আপামর জনগণ সবার ভূমিকা রয়েছে। এই আন্দোলন যদি গণ আন্দোলনে রূপান্তরিত না হতো, এই আন্দোলন যদি বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের ভূমিকা না থাকতো, অংশগ্রহণ না থাকতো, তাহলে কখনোই আন্দোলনই হতো না। আমরা যখন শেষ দিকে আন্দোলন করেছি এই সায়েন্স ল্যাব, ধানমন্ডি, আপনার এলিফ্যান্ট রোড, শাহবাগে, তখন দেখেছি এই এলাকার যত সাধারণ মানুষ রয়েছে, আমাদের অনেক মা বোনেরা, অনেক বয়োজ্যেষ্ট মুরব্বী মানুষ তখন আমার জন্য খাবার নিয়ে আসছে, তখন তারা পানি নিয়ে আসছে, এবং তখন তারা যখন আমাদের সর্বক্ষণিক কাছে বসে থাকতো যে কি হবে, এবং তাদের যে আবেগ, উদ্বেগ, উৎকণ্ঠা সব কিছু তাদেরকে বাসায় দমিয়ে রাখতে পারেনি, বরঞ্চ তারা রাজপথে নেমে এসেছিল। এবং বাংলাদেশের এই আন্দোলনে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ থাকা, এটি গণ আন্দোলনে রূপান্তরিত হয়। এই আন্দোলন আলোর মুখ দেখেছে, সফলতা এসেছে।